নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তা পাশের দেশটা কী লেকচার দিত মনে আছে তো? হ্যাঁ, বাংলাদেশের কথা বলছি। বড় বড় গলায় বলতো ভারত একদিন আমাদের হাতে চলে আসবে, নর্থ ইস্ট আমাদের হয়ে যাবে, 7টা রাজ্য নাকি তাদের মানচিত্রে ঢুকে যাবে, আর দিল্লিতেও নাকি তাদের পতাকা উঠবে। তাই এইসব দিনরাত শুনেছি আমরা, কিন্তু আজ কোথায় গেল সেই গর্জন? আজ কেন লেকচার নেই, আজ কেন হুঙ্কার নেই? কারণ গলা শুকিয়ে গেছে তাদের। তা আমরা দেখেছি ক্ষমতার পালাবদল হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা সরে গেছেন, আজ সেখানে মোহাম্মদ ইউনূস সরকার। তা যেদিন থেকে সিংহাসনে তিনি বসেছেন, ভারত বিরোধিতা করা তার একটা অভ্যাস হয়ে গেছে। একের পর এক ভারত বিরোধী কথাবার্তা তিনি টুইট করে গেছেন, কখনো চীনের কাছে, কখনো পাকিস্তানের কাছে, বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রকম কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা তিনি বলে এসেছেন। তা আমরা সবাই জানি একটা বিষয়, যে সময় কারো একার নয়। আজকে তোমার সময় ভালো তো কাল সে তোমার খারাপ সময় আসবে না, তার কোনো গ্যারান্টি নেই। আর তাই বাংলাদেশ এখন সে গলা ভেজানোর জন্য এক নতুন হাতিয়ার তুলেছে। কি সেটা? ইলিশ মাছ। তা কেন বলছি ইলিশকে তারা হাতিয়ার বানাচ্ছে? কারণ প্রতি বছর বিশেষ করে বাঙালির উৎসবের মরশুম এলেই তারা ইলিশ পাড়াতে শুরু করে, মনে করা যে দেখো আমরা তোমার পাশেই আছি। তা এবছর ঘোষণা এসেছে 1200 টন ইলিশ যাবে ভারতে। তারিখও বেঁধে দেওয়া হয়েছে 16ই সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর। অর্থাৎ দুর্গাপূজার আগে বাঙালির পাতি ইলিশ তুলে দিয়ে বলবে আমরা তো শত্রু নয়, বন্ধু। কিন্তু আসল ঘটনা হলো যে ইলিশ পাঠানো হচ্ছে ভারতের বাজার তার অর্ধেকেরও কম নিচ্ছে, অর্থাৎ ভারত সরাসরি প্রত্যাখ্যান করছে। তা আমরা অনেকদিন ধরে দেখেছি ইউনূস সরকার যেদিন শপথ নিলেন সেদিন থেকে ভারত বিরোধিতা তার একটা এজেন্ডা হয়ে গেছিল। এমনকি কয়েক মাস আগে তিনি কি বলেছিলেন, ভারত এত ইনফ্লেশনে কষ্ট পাচ্ছে যে ইলিশ মাছ তারা কিনতে পারবে না। আর আজ তার সরকারে 1200 টন ইলিশ পাঠাচ্ছে। আর এই যে 180 ডিগ্রি ইউটার্ন, তা তো নিজেই প্রমাণ দিচ্ছে এর পেছনে কোনো অন্য খেলা আছে। তা 17ই সেপ্টেম্বর পেট্রোপোল সীমান্ত দিয়ে 10টি ট্রাকে করে প্রায় 50 টন ইলিশ ঢুকলো ভারতে। পরের দিন সকালে কলকাতা, হাওড়া, আশেপাশে জেলায় ঢুকে পড়লো সেই মাছ। কিন্তু বাজারে গিয়ে কি দেখা গেল জানেন? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ক্রেতারা মাছ দেখে জিজ্ঞেস করছে কোথাকার মাছ? দোকানদার বলল বাংলাদেশের। তারপর কী হলো জানেন? ক্রেতারা নাক সিটকালো আর চলে গেল। অর্থাৎ মানুষ বলেই দিচ্ছে যারা আমাদের অপমান করেছে তাদের মাছ আমরা আমাদের পাতে তুলব না। তা আমরা এটাও জানি যে বাংলাদেশের অর্থনীতি অনেকটা নির্ভর করে টেক্সটাইল আর ইলিশের ওপর। অর্থাৎ যদি ভারতের বাজারে একবার মুখ ফিরিয়ে নেয় তবে এটা তাদের জন্য একটা বিশাল অর্থনৈতিক ধাক্কা। তা গত বছর তার ইলিশ মাছ পাঠিয়েছিল, যা পাঠিয়েছিল তার 4 ভাগের 1 ভাগ মাছ ভারত কিনেছিল। গত বছর পাঠিয়েছিল 2420 টন, ভারত নিয়েছিল মাত্র 577 টন। অর্থাৎ ভারত ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের মাছ থেকে। যতই পাঠাক গ্রহণ করতে তার খুব কম। তা বাংলাদেশ কি ভেবেছিল যে ইলিশের জন্য ভারত চিরকাল তাদের মুখাপেক্ষী হয়ে থাকবে? তাদের ইলিশ ছাড়া ভারতের গতি নেই, আমরা যা খুশি বলবো আর ইলিশ মাছের জন্য ভারত আমাদের উপর নির্ভর করে থাকবে, এটাই বাংলাদেশ ভেবেছিল। কিন্তু এখানে তারা বুঝতে পারেনি অপমান হলে বাঙালি মানে ভারতীয় বাঙালি আর ইলিশ মাছ নেবে না। আর উপহারে আমরা নামে তো নাটক চলছে। বাংলাদেশ বলছে যে আমরা উপহার দিচ্ছি, কিন্তু আসল কথা হলো ভারত টাকা দিয়ে নিচ্ছে, একটুও ছাড় নেই। তাহলে উপহার কোথায় গেল? এটা তো বিজনেস, কিন্তু বাংলাদেশ এটাকে বন্ধুত্ব বলে ঢাক পেটাচ্ছে। আসলে এর পেছনে একটা সিক্রেট আছে। যেভাবে ইউনূস সরকার ট্রাম্পের কাছে টেক্সটাইল সোয়াবিন নিয়ে গোপনে ট্রেড ডিল করে ফেলেছিল, তারপর আবার কী করলো, ট্যারিফ কমানোর জন্য চিঠি লিখতে বাধ্য হয়েছিল, ঠিক তেমনই তার চাপের মুখে পড়ে গেছে। আর তাই তার আজকে ইলিশ পাঠিয়ে ভারতকে তুষ্ট করার একটা চেষ্টা করছে মাত্র। ভারতের মাছ ব্যবসায়ীরা সাপ বলছে আমরা এত মাছ নেব না, কারণ বাজারে কোনো ক্রেতা নেই। কারণ ভারতীয়দের মধ্যে একটা জাতীয় আবেগ তৈরি হয়েছে, যারা ভারতের বিরুদ্ধে গালাগাল করে আমরা তাদের মাছ কিনে খাবো না। এর ব্যতিক্রম অবশ্য আছে, কিছু মানুষ আছে যারা বলছে কি রাজনীতি আলাদা, স্বাদ আলাদা, বাংলাদেশে ইলিশের স্বাদই আলাদা, কিন্তু সংখ্যায় তারা এতটাই নগণ্য তাদের কথা কেউ ভাবছেই না। তা এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো ভারতের নীরব কূটনীতি। ভারত সহজে কোনো টুইটে রিপ্লাই দেয় না, কোনো হট্টগোল করে না, কোনো বাজে কথার রিপ্লাই দেয় না যদি না লিমিট ক্রস করে। চুপচাপ থেকে নিজের ইকোনমিক স্ট্যান্ডার্ড দিয়েই উত্তর দেয়। তা এখন প্রশ্ন হলো বাংলাদেশ এত মরিয়া হয়ে ইলিশ পাঠাচ্ছে কেন? এটা জানতে গেলে আমাদের ইতিহাসটা একবার দেখতে হবে, তার ভেতরে লুকিয়ে আছে তার উত্তর। তা আমরা দেখেছিলাম ফারাক্কা ব্যারাজের কাজ শুরু হয়েছিল 1961 সালে, শেষ কবে হলো 1975 সালে। তার উদ্দেশ্য কী ছিল? কলকাতা বন্দরকে বাঁচানো, হুগলি নদীতে মিষ্টি জল ফেরানো আর সমুদ্রে নোনা জল ঠেকানো, কারণ ওই সময় সমুদ্রে নোনা জল হুগলি নদীতে মিশছিল। তা ফারাক্কা ব্যারাজের কাজ শুরু হতে বাংলাদেশের কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, আমরা মরছি, আমরা শুকিয়ে যাচ্ছি। তো অবশেষে 1996 সালের ডিসেম্বরে দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী দেবেগৌড়ার মধ্যে একটা গঙ্গার জল ভাগাভাগি চুক্তি হয়েছিল, যার মেয়াদ ছিল 30 বছর।
আর এই 2026 ডিসেম্বরে যার মেয়াদ শেষ হতে চলেছে। আর এটাই এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ভয়, কারণ যদি ভারত চুক্তি রিনিউ না করে, আর তাই বাংলাদেশ এখন ইলিশের কূটনীতি শুরু করেছে, ইলিশ পাঠিয়ে ভারতের মন পাওয়ার চেষ্টা করছে। আর এখানেই প্রশ্ন, যদি চুক্তি না হয় তাহলে কি হবে? বাংলাদেশের কৃষিকাজ একেবারে শেষ হয়ে যাবে, মাঠঘাট শুকিয়ে যাবে, নদীগুলো শুকিয়ে যাবে, মাছ চাষ হবে না, বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, শহরে জলের ভয়াবহ সংকট দেখা যাবে, অর্থাৎ গোটা বাংলাদেশটা জলের অভাবে হাহাকার করবে। পাকিস্তানের সিন্ধু নদী উদাহরণ চোখের সামনে, ভারত সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছিল, নতুন করে পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি রিনিউ করেনি। ফলে কী হলো, ভারত এখন নিজে ইচ্ছামতো জল আটকায়, নিজে ইচ্ছামতো জল ছাড়ছে। পাকিস্তান এখানে ওখানে ছোটাছুটি করছে, বিশ্বব্যাংকে যাচ্ছে, কিন্তু কিছুতেই ফল মিলছে না। বাংলাদেশ এটা ভালো করেই জানে যে এমনটা তাদের সঙ্গে হতে পারে। আর এই যে কবে বাংলাদেশে ইলিশ আসবে আর কবে আসবে না, এটাকে ভারত বুঝতে পারছে না। ভারত ভালো করে জানে বাংলাদেশে এখন এক জঙ্গি সরকার ক্ষমতায় আছে, তাই ভারতকে বসে আছে, কখনো বসে নেই। ভারত এখন বিকল্প বানিয়ে নিয়েছে। 2013 সাল থেকে ডায়মন্ড হারবার ইলিশ নিয়ে গবেষণা শুরু হয়েছে। আজকে দেশি ইলিশ মাছ বাজারে আসছে, কোলাঘাটে ইলিশ মাছ ধরা পড়ছে। অল্প দিনের মধ্যে ভারত কী করবে, নিজের দেশের চাহিদা মিটে ইলিশ রপ্তানি শুরু করে দেবে। তা শুধু ফারাক্কা ব্যারেজ না, এমনকি ভারত ব্রহ্মপুত্র নদে নতুন বাঁধের পরিকল্পনা করছে। ফলে জল সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন, কৃষি এই সবই থাকবে এখন ভারতের হাতে, আর বাংলাদেশ হয়ে পড়বে একরকম অসহায়। তা একটা কথা আছে বাংলায়, ন্যাড়া বেলতলায় একবারই যায়, বারবার যায় না। তা বাংলাদেশের জঙ্গি সরকার আর এই বেয়ারাপনা ভারত একবারই সহ্য করেছে, বারবার সহ্য করবে না। তা বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে বিষ ছড়িয়েছিল, যেভাবে নর্থ ইস্টের 7 রাজ্য দখলের হুমকি দিয়েছিল, যেভাবে দিল্লিতে তাদের পতাকা ওড়ানোর সাহস দেখিয়েছিল, যেভাবে ভারতকে বিপদে ফেলার জন্য তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, তাতে এখন এই মুহূর্তে শুধু মাছ পাঠিয়ে আর ভারতের বিশ্বাস ফিরে পাওয়া যাবে না। তা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ওনার কথাটি আমরা বুঝে গেছি। উনি পরিষ্কার বলে দিয়েছেন, ভারতের বন্ধু হবে না ঠিক আছে, কিন্তু যে দেশ ভারতের বিরুদ্ধে যাবে তাকে তার মূল্য দিতে হবে। চোখের সামনে তুরস্কের নমুনা, তার জন্য ভারত নিজের দেশের বাজার বন্ধ করে দিয়েছে, তুরস্কের ইকোনমিক্যালি প্রচুর ক্ষতি হয়ে গেছে। আর এখন বাংলাদেশ সেই ভয়টা দেখছে এবং সেই ভয় দেখতে শুরু করেছে। তাহলে এখনও প্রশ্ন, সিদ্ধান্ত কার হাতে? অবশ্যই আমাদের। আমরা খাবো কি খাবো না, আমরা কিনবো না প্রত্যাখ্যান করব। আমাদের দেশি ইলিশ আছে, গঙ্গার ইলিশ আছে, কোলাঘাটের ইলিশ আছে, ডায়মন্ড হারবার ইলিশ আছে, স্বাদও যথেষ্ট ভালো। বাংলাদেশ ভেবেছিল কি ইলিশ মানে বাঙালির আবেগ, ইলিশ দিয়ে ভারতের মন পাবো, কিন্তু ভুল করেছে তারা। কারণ আবেগ শুধু জিভে নয়, আবেগ থাকে মনে। আর যদি মনে ক্ষত একবার তৈরি হয়ে যায়, তাহলে কোনো মাছই সেই ক্ষতটা মুছতে পারে না। তা আজকের প্রতিবেদন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আপনারাই বলুন, বাংলাদেশি ইলিশ আমাদের পাতে থাকা উচিত না প্রত্যাখ্যান করা উচিত? অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন এক আলোচনায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।